সুপ্রিম কোর্ট মানে যে একেবারে সব ঠিক হয়ে যাবে এরকম ভাবার কোনো কারণ নেই। এই সুপ্রিম কোর্টের উপস্থিতিতেই, এই সুপ্রিম কোর্ট থাকা অবস্থাতেই এই দেশে তো ইমার্জেন্সি হয়েছে। সেই সময় জাস্টিস এইচ আর খান্না তিনি বলেছিলেন এটা ভুল হচ্ছে। দেখুন, যদি রাজ্য সরকার মনে করে বঞ্চিতদের বঞ্চিত থাকবে, মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে মমতা ব্যানার্জিকে নিজের সন্তানকে বঞ্চিত রাখার জন্য। ওরা মেরিট লিস্ট উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করছে না, সেটা ভুল হচ্ছে। তখন বলেছিল না রুলসে নেই, ইভেন আদালত মেনে নিয়েছিল, হ্যাঁ না রুলসে নেই, কলকাতা হাইকোর্ট মেনে নিয়েছিল। পরবর্তীতে দেখেছে না রে বাবা, বিকাশ রঞ্জন ভট্টাচার্য যা বলেছিল সব ঠিক, সব বাতিল কর। আমরা বলেছি যে না, বেকারদের চাকরি দিতে হবে। রাজ্য সরকার বলছে বেকারদের চাকরি দেবো না, শিক্ষকদের এবার শিক্ষক করব। এটাতে যদি রাজ্য সরকার মনে করে তারা জয় হয়েছে, তারা জয়লাভ করেছে, মানে বেকারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাটা, বেকারদেরকে পিছিয়ে রাখাটা যদি রাজ্য সরকারের জয় মনে করে, নিশ্চিতভাবে রাজ্য সরকারের জয় হয়েছে। আমরা এই পয়েন্টে সত্যিই হেরেছি যে রাজ্যের বেকারদের আমরা শিক্ষক হিসেবে নিয়োগ করাতে একেবারেই চাইছি, যেটা রাজ্য সরকার চাইছে না। সুপ্রিম কোর্ট তো একেবারে রাজ্যেরই পক্ষে। হ্যাঁ, অবভিয়াসলি। দেখুন, সুপ্রিম কোর্ট মানে যে একেবারে সব ঠিক হয়ে যাবে এরকম ভাবার কোনো কারণ নেই। এই সুপ্রিম কোর্টের উপস্থিতিতেই, এই সুপ্রিম কোর্ট থাকা অবস্থাতেই এই দেশে তো ইমার্জেন্সি হয়েছে। সেই সময় জাস্টিস এইচ আর খান্না তিনি বলেছিলেন এটা ভুল হচ্ছে। একমাত্র সেই সময়ে দাঁড়িয়ে জাস্টিস এইচ আর খান্না যা বলেছিলেন, পরবর্তীতে দেখা যায় যে না, তিনি যেটা বলেছিলেন সেটাই ঠিক। এখন বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা যা বলছে, পরবর্তীতে দেখা যাবে যে না, সেটাই ঠিক। এই দেখবেন এই রাজ্য সরকারই আবার দুদিন পরে যখন বেকাররা বুঝতে পারবে যে এই ভুল হচ্ছে, তার কারণ শিক্ষকরাই শিক্ষক হবে, বেকাররা চাকরি পাবে না, কারণ 10 নম্বর এক্সট্রা পাবে। যারা টিচার তারা 10 নম্বর পাবে, আর যারা বেকার তারা 10 নম্বর পাবে না। বেকারদের জন্য নিয়োগ প্রক্রিয়া 90 নম্বরের, তারা প্রথমে তো 10 নম্বর পিছিয়ে শুরু করলো। আগে কি ছিল? আগে 55 নম্বর রিটেন এক্সামিনেশন ছিল, 35 একাডেমিক, 10 ইন্টারভিউ। এখন কি হয়েছে? 60 রিটেন, 10 প্রায়র টিচিং এক্সপিরিয়েন্স, 10 ইন্টারভিউ, 10 লেকচার ডেমো, আর 10 নম্বর একাডেমিক, মানে 10% একাডেমিক। মানে একাডেমিকের কোনো মূল্য নেই। মানে 3rd ডিভিশন পাওয়া ছেলে 20 লাখ দিলেই ইন্টারভিউ 10, লেকচার ডেমো 10, মানে 20তে 20 পাবে 3rd ডিভিশন পাওয়া ছেলে। আর যে প্রথম থেকে 90% ফেলো, সে 20তে 2 পাবে, কারণ সে 20 লাখ দিতে পারেনি, সে 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছে। তাহলে বেকার থাকবে, সেই আইন আনলো। সেই আইন যদি মনে করেন ঠিক, একসময় সুপ্রিম কোর্ট মনে করেছিল এমার্জেন্সি ঠিক, আমরা সবাই বসে বসে আঙুল চুষেছিলাম, চুষবো, অসুবিধা কি আছে? দাদা, সেই জায়গাতে একটু প্রশ্ন হচ্ছে, কল্যাণ ব্যানার্জি একেবারে হাইকোর্টের রায় যেদিন দিয়েছিল, সেদিন কল্যাণ ব্যানার্জি একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে আসুন মেরিটে কথা হবে। তাহলে কি কল্যাণ ব্যানার্জি সেই মেরিটের কাছে কোথাও না কোথাও কি আপনারা হেরে গেলেন? মেরিটের কথা হবে, এটা যদি হয় তাহলে মেরিটের কথা হলে তো দুজনে একই জায়গায় দাঁড়াতে হয়। মেরিটে যদি দিতে হয় তাহলে রাজ্য সরকার এবং এসএসসিকে প্রথমে ঠিক করতে হবে যে তারা কিসের ভিত্তিতে নিয়োগ করবে। মেরিটের ভিত্তিতে, তাহলে একজন তরুণ বেকার ছেলে যে বিএডটা পাশ করলো, তার সাথে একজন শিক্ষকের মেরিটে যদি তুলনা করতে হয়, তাহলে দুজনকে একই নিয়োগ প্রক্রিয়া নিতে হয়। সুপ্রিম কোর্ট কি বলেছে? সুপ্রিম কোর্ট বলেছে আমরা যে জাজমেন্ট দিয়েছি তারপরে আমরা দেখতে যাব না যে এই বিষয়ে তারা কোন রুল ফলো করবে, কিন্তু সেই রুলটা যে বৈধতা পেয়ে গেছে এটা ভাবার কোনো কারণ নেই। সেই রুলের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ হতেই পারে, অনেকে বুঝতে পারেননি। তার অর্থ এই নেই যে রুলের সাংবিধানিক বৈধতা চ্যালেঞ্জ হতে পারে না। একই নিয়োগ প্রক্রিয়া একজনের জন্য 90 নম্বর, একজনের জন্য 100 নম্বর, এটা হতে পারে না। কালকে যখন দেখবেন আজকে আমরা যেটা বলছি সেটা আগামী দিন ঘটবে। চ্যালেঞ্জ করছেন? অবভিয়াসলি ঘটবে। দেখুন, যদি রাজ্য সরকার মনে করে বঞ্চিতদের বঞ্চিত রাখবো, থাকবে, মানুষ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। মানুষ ভোট দিয়ে নির্বাচিত করেছে মমতা ব্যানার্জিকে নিজের সন্তানকে বঞ্চিত রাখার জন্য নির্বাচিত করেছে, থাকবে, তারা বঞ্চিত থাকবে। কি করা যাবে? মানুষ যদি ভোট দিয়ে তাকেই নির্বাচিত করে, যে বঞ্চিত রাখতে চায়, সে যদি ভোট দিয়ে মানুষ নির্বাচিত করে, সে বঞ্চিতই হবে। দেখুন, আপনি যদি মনে করেন বিচার একটা হচ্ছে ইউটোপিয়ান কনসেপ্ট, ভুল করছেন। বিচার মানে হচ্ছে একটা সামগ্রিক বিষয়। রাজ্য সরকারের আইন তৈরির ক্ষমতা আছে, সবাই জানে,
কারণ আপনি ভোট দিয়ে তাকে ক্ষমতায় এনেছেন। আপনি রাস্তায় দাঁড়িয়ে এই মাইক ধরে বা আমি আমার চেম্বারে বসে আইন তৈরি করতে পারি না। আপনাকেও মানুষ ভোট দেয়নি, আমাকেও মানুষ ভোট দেয়নি, মানুষ ভোট দিয়েছে মমতা ব্যানার্জিকে। এবার ভোট দিয়ে মমতা ব্যানার্জি ঠিক করেছে যে আমি এমনভাবে আইন তৈরি করব যাতে দুর্নীতির পথ প্রশস্ত হয়। আমরা 2016 সালে কী বলেছিলাম? 2016 সালে যখন প্রাথমিকের এই নিয়োগ হচ্ছে তখন আমরা বলেছিলাম এই যে ওরা মেরিট লিস্ট উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করছে না, সেটা ভুল হচ্ছে। তখন বলেছিলাম না, রুলসে নেই। ইভেন আদালতও মেনে নিয়েছিল, হ্যাঁ না রুলসে নেই। কলকাতা হাইকোর্ট মেনে নিয়েছিল। পরবর্তীতে দেখেছে না রে বাবা, বিকাশ রঞ্জন ভট্টাচার্য যা বলেছিল সব ঠিক, সব বাতিল কর। যেদিন 2017 সালে 2018 সালে যখন বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছিল এ কথা, তখন হাইকোর্ট বুঝতে পারেনি, কোর্ট গ্রহণ করেনি। 2022 সালে গ্রহণ করেছে। তাহলে দেখুন, দের ইজ এ বেসিক ডিফারেন্স। আমার বাবা বলতো পুরুষ আর মহাপুরুষের মধ্যে বেসিক ডিফারেন্স কি জানেন তো? পুরুষ আজকেরটা দেখে আর মহাপুরুষ আগামীকালটা দেখে। আপনি যদি কালটা না দেখতে পারেন সেটা আপনার ব্যর্থতা, কি করা যাবে? আপনি যদি এটা না বোঝেন যে নিয়োগের একজনের জন্য নিয়োগ প্রক্রিয়া 90 নম্বরের, আর একজনের জন্য নিয়োগ প্রক্রিয়া 100 নম্বরের, ফলে সাম্যতা বিঘ্নিত হচ্ছে, এটা যদি আপনি না বুঝতে চান বা বুঝতে পারেন, আপনার ব্যর্থতা। যিনি বলছেন তিনি কিন্তু আগামীকালটা দেখতে পাচ্ছেন। যিনি বলছেন তিনি আগামীকালটা দেখতে পাচ্ছেন। 20 লক্ষের পরিবার দিলেই ইন্টারভিউ আর লেকচার ডেমোতে 20তে 20 পাবে, আর বাকিরা 20তে 2 পাবে। এই টিচিং এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট বাজারে কলা পাতার মতো বিক্রি হবে, দিয়ে ভোটের আগে কয়েক হাজার কোটি টাকার ব্যবসা হবে, দিয়ে আবার দুর্নীতি হবে। 4 বছর পরে বলবেন প্যানেল বাতিল। 2017 সালে ওঠে, আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি, একাধিক অর্ডার দেখিয়ে দিচ্ছি কলকাতা হাইকোর্টের, যেখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছিল প্যানেল পাবলিশ করুন বলে কস্ট ইম্পোজ করেছিল, কস্ট চাপিয়েছিল। সেই কলকাতা হাইকোর্টই 3 বছর পরে মেরিট লিস্ট উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করতে বলেছিল সিবিআই তদন্ত দিয়ে। সেই বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আর্গুমেন্টের উপর ভিত্তি করে। কেন? তার কারণ দেখুন, দুটো বিষয় আছে, ঠকে শেখা আর ঠকার আগে শেখা। মমতা ব্যানার্জিরা ঠকে শিখতে চান, ঠকে শিখতে না। এরা ভাবছেন যেন প্রকারণ ভোটের আগে কিছু তুলে নিতে পারলেই আমার লাভ। ভোটের আগে তুলবেন, আবার 3 বছর পরে আবার বাতিল হবে, দেখবেন। আর একজনের জন্য নিয়োগ প্রক্রিয়া 90 নম্বরের, আরেকজনের 100 নম্বরের হবে, দেখবেন এর কি পরিণতি হয়। ইন্টারভিউ আর লেকচার ডেমোর 20 নম্বর রেখেছেন, দেখবেন এর কি পরিণতি হয়। দেখুন, উদ্বাহ করে নৃত্য করছেন আপনি। আপনার সন্তানের যদি ভালো চান, তাহলে নিশ্চিতভাবে উদ্বাহ করে নৃত্য করবেন, যে বুঝবেন পরিণতি কী হবে। আপনি 500 টাকা দিয়ে ফর্ম ফিল আপ করেছেন, আপনি 20তে 2 পাবেন, আর যে 20 লাখ দেবে সে 20তে 20 পাবে। টিচারই ওই প্যারা টিচার, কন্ট্রাকচুয়াল টিচার, কলাপাতার মতো এনগেজমেন্ট লেটার দেওয়া টিচার, 5 লাখ 10 লাখ নিয়ে এনগেজমেন্ট দেওয়া টিচার, তারা দেখবেন সবাই 10-এ 10 পাবে, দিয়ে দেখবেন শিক্ষক হচ্ছে। আপনার ছেলে 20 লাখ দিতে পারেননি, আপনি হবেন না। তারপরে দেখবেন ওই যেদিন নিয়োগ হবে সেদিন দেখবেন ওই লোকে আন্দোলন করতে নামবে, যা বলছে তাই সব ঘটবে। এই যে একটু আগে আপনি একটি কোট আনকোট কথা বললেন যে রাজ্য সরকারের আইন, মুখ্যমন্ত্রী একেবারে একুশের সভা থেকে দেখুন, মুখ্যমন্ত্রী 2016 সালের প্রাথমিক রিক্রুটমেন্ট রোলসে প্যানেল উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করতে হবে এই আইন রাখেনি, দুর্নীতি করার জন্য রাখেনি। মুখ্যমন্ত্রী স্পষ্ট তো বলেছেন, আবার 2025 সালের এই আইনটা তৈরি করেছে দুর্নীতি করার জন্য। যে আইন আছে সব বাতিল করে পাল্টে দেব। হ্যাঁ, অবভিয়াসলি উনি আইন তৈরি করেন দুর্নীতি করার জন্য। 2016 সালে উনি আইন তৈরি করেছিলেন দুর্নীতি করার জন্য, 2025 সালেও আইন তৈরি করেছে তার থেকে বেশি দুর্নীতি করার জন্য। আমরা বলছি কম দুর্নীতির আইন লাগু হোক। 2016 সালের যে আইনটি ছিল তার থেকে 2025 সালের আইনটি বেশি দুর্নীতিপূর্ণ। তার কারণ সেখানে একেবারে সরাসরি অসাম্যটা দেখা যাচ্ছে।
আগের আইনে কি ওই আইনের ফাঁক গলে মানে সেখানে দুর্নীতির স্কোপ কম ছিল, তারপরে এত দুর্নীতি। আর এখানে সরাসরি খুলে আম দুর্নীতি। আইন পাল্টে দেবেন? অবভিয়াসলি, বাতিল করে পাল্টে হ্যাঁ দেবেন? অবভিয়াসলি তার ক্ষমতা আছে, কারণ আপনি ভোট দিয়েছেন, তার ক্ষমতা আছে, কারণ তিনি ক্ষমতায় বসে আছেন। আইন তৈরির ক্ষমতা তো রাজ্য সরকারেরই, এ নিয়ে কেউ কোনো ডাউট নেই, কারণ আপনি ভোট দিয়েছেন তাই ক্ষমতা তৈরি হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে সেই ক্ষমতাটা কোন কাজে ব্যবহার করবে? সেই ক্ষমতাটা ভালো আইন তৈরির কাজে ব্যবহার করবে, না সেই ক্ষমতাটা খারাপ আইন তৈরির কাজে ব্যবহার করবে? অর্থাৎ আইনের উদ্দেশ্য হবে দুর্নীতি করা, নাকি আইনের উদ্দেশ্য হবে দুর্নীতিহীন নিয়োগ করা? এখানে আইনের উদ্দেশ্য হচ্ছে দুর্নীতি করা, যেখানে একজনের স্বেচ্ছাধীন যে নাম্বার প্রয়োগের ক্ষমতার স্কোপ লিমিটেড করা উচিত, সেখানে স্কোপটাকে এনহান্স করা হয়েছে। মানে কি, ধরুন পার্সোনালিটি টেস্টে আগে নাম্বার ছিল 10, তার মানে স্বেচ্ছাধীন ক্ষমতা প্রয়োগ করে নাম্বার দেওয়ার ক্ষমতা ছিল 10%, এখন হয়ে গেছে সেটা 20%। লেকচার ডেমোর 10, ইন্টারভিউয়ের 10। মানে কি, আপনি ঘরে ঢুকলেন, বলবেন দারুণ পার্সোনালিটি, 10-এ 10, যে মানে যে বাইরে 20 লাখ দিয়েছে, আর লেকচার ডেমো 3+2=5, দারুণ লেকচার ডেমো দিয়েছে। আপনি কী করবেন? কোথায় চ্যালেঞ্জ করবেন? ফ্যাকচুয়াল আসপেক্টে এন্টারটেন হয় না। শুনুন, ওই দেখুন, আপনি যদি মনে করেন যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি করব, আইন তৈরি করে দুর্নীতি করব, কারণ আইন তৈরি করার ক্ষমতা আছে, দুর্নীতি করার জন্য আইনটা তৈরি করব, দুর্নীতি করার জন্য আইন তৈরি করছেন। এবার সেইটা যারা দুর্নীতিযুক্ত মানুষ, তারা যদি সেই আইন তৈরি প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়ে যান, তাহলে এই পরিণতি হবে। এখানে আইন তৈরির প্রক্রিয়ার সঙ্গে তারাই সংশ্লিষ্ট রয়েছেন যারা দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে। এর আগের দুর্নীতিটা কারা করেছিল? 2016 সালে যেটা বাতিল করলো সুপ্রিম কোর্ট, কারা করেছিল? রাজ্য সরকার। এসএসসি বোর্ড, আইন কারা তৈরি করছিল? রাজ্য সরকারই। সেই রাজ্য সরকারই আবার আইন তৈরি করছে, তাছাড়া উপায় নেই। ভারতবর্ষে তো আর অন্য কিছু করার ক্ষমতা নেই, তাহলে বিপ্লব সংগঠিত করতে হয়। তাহলে আইন তারাই তৈরি করছে, তারা দুর্নীতিপূর্ণ আইনই তৈরি করবে, খুব স্বাভাবিক। এখানে অ্যাপারেন্টলি একজনকে অ্যাডভান্টেজিয়াস পজিশনে রেখে দেওয়া হচ্ছে, যেটা হওয়া উচিত নয়। আমরা বলেছি, সুপ্রিম কোর্ট মনে করেছেন যে সেটা গ্রহণযোগ্য নয়। সেই ইমার্জেন্সির সময় সুপ্রিম কোর্টও মনে করেছিল যে না, এটা গ্রহণযোগ্য। ইভেন বাবরি মসজিদ রায়ের ক্ষেত্রেও তাই। আমরা মনে করি যে বাবরি মসজিদ রায়টিও সঠিক হয়নি। আমরা মনে করি ইমার্জেন্সি সেই সময় সুপ্রিম কোর্টের স্ট্যান্ড সঠিক ছিল না। আবার অনেকে অন্য কথাও মনে করেন, অনেকে মনে করবেন না ওটা সঠিক ছিল। অনেকে যারা ধরেন RSS বিজেপি, তারা মনে করবেন না বাবরি মসজিদের রায় সঠিক। রায় নিয়ে আপনি বলতেই পারেন, কোনো অসুবিধা নেই। আবার ধরুন অনেকে মনে করবে SSCর রায়, অনেকের মনে করবেন বেঠিক, আবার আমার মনে হবে সঠিক। ফলে এইটা নিয়ে বিতর্ক চলতে পারে, কিন্তু যার হাতে আইন তৈরির ক্ষমতা, সে আইনটা কোন উদ্দেশ্যে ব্যবহার করবে, ক্ষমতা তার হাতে। আর জাস্টিস, দেখুন, জাস্টিস ডেলিভারি সিস্টেমে জাস্টিস কোনো ইউটোপিয়ান কনসেপ্ট না। আমি অনেকদিন থেকে বলি, আপনি যদি ভেবে থাকেন না হাইকোর্টের বা সুপ্রিম কোর্টের বা কোনো নিচের কোর্টের কোনো বিচার মানে বিচারপতি, বিচারালয়ে বসে থাকা বিচারপতি আর দুজন আইনজীবী মানে বিচার না। বিচার একটা সামগ্রিক কনসেপ্ট, তাতে আইন সঠিক তৈরি, আইন তৈরি বিচারালয় করে না। আইন তৈরি করে আপনারা যারা তাদের আইন তৈরির ক্ষমতা দেন তারা আইন তৈরি করে। তারা আইনটা তৈরি করছে অসৎ উদ্দেশ্যে।